হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। সামনেই নতুন বছর, নববর্ষ। তা সেই উপলক্ষে নতুন কিছু খাবার তা যদি নিজের হাতে তৈরি করা যায় এবং সহজে করা যায়, তার একটা রেসিপি একসাথেই আমি দুটো রেসিপি তুলে ধরবো, চিকেন চাপ আর বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু একটা বিশেষ রকমভাবে আছে, সেটাও কিন্তু আমি বলে দেবো রান্না যখন দেখাতে চলতে থাকবে সেই সময়। আর তার সাথে কি করে বেরেস্তা করতে হয় আর বিরিয়ানি মশলা সব কিছু একটা ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তার জন্য কিন্তু ভিডিওটা একটু বড় হয়েছে বন্ধুরা, স্কিপ না করে দেখবেন, কেননা আমি একটু শর্টকাট করেই কিন্তু ছবিটা তুলেছি। কারণ অযথা আমিও বড় করতে চাইনি, তাহলে কি আমাকেও তো বলতে হবে এই কথাগুলো। যাই হোক, আমি এই যে বিরিয়ানি বেটে নিলাম, তারপর চিকেন চাপটা দিয়ে আমি এখন একটা সার্ভ করার স্টাইল করে সার্ভ করে দেব। এবং কিভাবে কি হলো এবং সেটা কত সহজে হলো, মাত্র 2 ঘন্টার মধ্যে বিরিয়ানি আর চিকেন চাপ রেডি। এটা কিন্তু চারটিখানি কথা নয়। আর সেটা আমরা দেখে নেব। পেঁয়াজ টেয়াজ কেটে রেখেছি, শশা ছিল না ঘরে। স্যালাড আপনারা চাইলে শশা যোগে পেঁয়াজ যোগে তো স্যালাড যোগে করতেও পারেন, এছাড়া রায়তা বানিয়েও করতে পারেন। আমি শুধু শশা ছাড়াই পেঁয়াজ দিয়ে কিন্তু করেছি সার্ভ। আচ্ছা, আমি জোগাড়গুলো দেখিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ করা, ভাপানো ডিম সেদ্ধ করা, চোকলা ছাড়ানো, আর ওদিকে মশলা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা অল্প পরিমাণে, আর রসুন আর আদাটা অল্পই লাগবে, বেশি লাগবে না। আর এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব আলু আর ডিমটার মধ্যে। এবার আপনারা চাইলে এবং আমিও যদি চাইতাম তাহলে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো মাখতে পারতাম, তাহলে কি হয় এইটা একটু লাল লাল দেখতে হয়। এবার দোকানের স্টাইলে যেটা মানে চোখে লাগবে সেরকম কিন্তু এটা করা যেতেই পারে। এবং তারপর এটাকে সর্ষের তেলে ভাজবো, সেটা একটু পরে আসি। আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, তবে খেয়াল রাখবেন রসুন আর আদাটা কিন্তু অল্প পরিমাণে যাবে, বেশি যাবে না, কেননা বিরিয়ানির জন্য যে চিকেন চাপ তাতে কিন্তু বেশি যায় না। এবার আমি চিকেনটাকে নুন মাখাবো, আর ওই যে পেস্টটা করলাম এই মাত্র সেটাও মাখিয়ে নেব। আমি কিন্তু অনেকক্ষণ আগে কিন্তু কিছু মেখে টেকে রাখিনি, কেননা হঠাৎ করেই করা। ওই যে বললাম 2 ঘন্টার মধ্যে পুরোটা করা, এবং কতটা সুন্দর হয়েছে আপনারা দেখবেন। আর এখানে হলুদ দিয়ে দিচ্ছি, সে হলুদ তো লাগবেই, চিকেন চাপেও তো হলুদ লাগে। আমি কিন্তু কিছু জিনিস কিন্তু স্কিপ করেছি, তবুও কিন্তু গন্ধ এবং স্বাদে অতুলনীয় হয়েছে। আর আবার কিছু জিনিস দিয়েছি যেটা আমি দিই না, সেটা কিন্তু দিয়েছি। যেরকম আমি এখানে পোস্ত বাটা, বাদাম বাটা এগুলো দিইনি, এটা ছাতু দিয়ে মেখে নিচ্ছি যাতে টাইট হবে। তার পরিবর্তে আমি আমুল দুধ এবং সাদা মিষ্টি দই, যেটা আমি কোনো দিনও ব্যবহার করিনি। আমার বাড়িতে 3 রকমের দই আসে, টক দই আসে, মিষ্টি দই সাদাও আসে, লালও আসে। তো সাদা মিষ্টি দই আমি এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করব, কেননা এক্ষুনি চট করে করা আর সব কিছু তৈরি করে নেওয়া। তা আমি অন্যান্য সময় এইটার মধ্যেও কিন্তু একটু জাফরান দিই, তো এটাতে আর দিলাম না। এইভাবে মিঠা আতর যোগে আমি ওইটাকে 1/2 ঘন্টা মেখে রাখার পরেই মিঠা আতরটা দিয়ে আমি এটা একদম সরাসরি কুকেতে চলে যাব। আর যেহেতু হালকা আছে, আস্তে আস্তে হবে, তাতে কোনো অসুবিধা হবে না, কেননা আমি এইভাবে বহুবার করেছি এবং প্রশংসিত হয়েছি। আর এই যে এখন আমি টক দই মিশিয়ে, যে সাদা মিষ্টি দইটা আসলো, এবার আমি মাখছি। আপনারা দেখতেই পাচ্ছেন আগের থেকে কিচ্ছু মেখে রাখিনি, যেমন বলা তেমনই কাজ করে চলেছি। কেননা সম্ভব হয়নি চট করে, যেহেতু মাথায় আসলো যে আজকে আর মাছ মাংস নয়, আজকে বিরিয়ানি খাবো, তো সেইভাবেই করা। এবার ঢাকনা দিয়ে 1/2 ঘন্টার মতো ঢেকে রেখেছি, তারপরে কুক করার জন্য রেডি করে নিয়েছি। প্রথমে আগে আমি সর্ষের তেল দেব, সর্ষের তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজের কুচিগুলো দিচ্ছি, এটা কিন্তু বেরেস্তার জন্য।
এবার যেহেতু বিরিয়ানি এবং চিকেন চাপ দুটোই হবে, সেই জায়গাতে আমি কিন্তু বেরেস্তাটা একটু বেশি পরিমাণে করার চেষ্টা করব। তার প্রথম কারণ, আমি বিরিয়ানিটা কিন্তু আলু বিরিয়ানি করেছি। সেটা আমার যারা রোজের বন্ধু তারা হয়তো একটু মনে করতে পারছেন ব্যাপারটা, আর যারা নতুন বন্ধু যারা দেখবেন তাদের জন্য বলা, আর দুজনের জন্যই বলা, যে আমার শাশুড়ি মা তো ডিম বা মাংস খান না, তো সেই জন্য আমি আলু বিরিয়ানিটা করে আর ডিম টিম সবই করছি। এই যে মশলাগুলো, যেটা বিরিয়ানির মশলা আপনারা সবাই জানেন, স্টার মশলা থেকে শুরু করে জায়ফল, জয়িত্রী, তারপরে সাজিরা, সামরিচ, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, আর 3 ধরনের যে গরম মশলা, প্রধান গরম মশলা, সেগুলো সবই দিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ। তো বড় দারচিনি ছিল না, তো সেই স্থান আর পূরণ হয়নি। যাই হোক, যদি রান্না যদি ভালো হয়, স্বাদ হয়, তখন কিন্তু খাওয়ার সময় কিন্তু এগুলো কোনো কিছুই মনে পড়ে না যে এটা বাদ গেছে, ওটা বাদ গেছে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো গোলাপ পাপড়ি। এবার এটাকে আমি ভালো করে হালকা, মানে খুব বেশি রোস্ট করবো না, চাটুটা ভালো করে গরম করে নিয়ে এগুলো দিয়ে আবার চাটুটাকে বন্ধ করে, গ্যাসটাকে বন্ধ করে রেখেছি। তার কারণ হচ্ছে ওই যে চাটু, লোহার চাটু তো গরম হিটে অনেকটাই হয়ে যাবে, আবার একটু ঠান্ডা না হলেও আবার মিক্সিতে দিতে পারবো না। সেই জন্য চাটুটাকেই ভালো করে আগে গ্যাসে গরম করে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে, আমি আর ওখানে কিছু করিনি, একটু হালকা করে চামচ দিয়ে নেড়ে নিয়ে দিয়েছি। আর এখানে বেরেস্তার পেঁয়াজগুলোকে আমি খুন্তি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর একটু তো চিনি দিতেই হয়, চিনিও দিতে হয়েছে। এবার আরেকটু হবে, 50% হয়ে গেছে, আর 50% বা 60% হয়ে গেছে, আর 40% বাকি আছে। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু করিনি, গ্যাস বন্ধ আছে, এই পর্যায়ে রয়েছে। একটুখানি খুন্তি চালিয়ে নেড়ে দিলাম, ওপর নিচ করে দিলাম, যাতে এটা ডাস্ট হবে, বাট ফাইন ডাস্ট নয়। যাই হোক, বেরেস্তা আর একটু হবে, সেই পর্যায়ে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। তাহলে কি হবে, আমার কাজ, আমার হাতের কাজ, আমি গ্যাসের সামনে দাঁড়িয়েই আমার হাতের কাজটা খানিকটা কমে যাবে। আচ্ছা, এই যে আলুতে এই যে বেরেস্তা ভেজেছি, এই বেরেস্তা ভাজার তেলেই কিন্তু আমি এখানে কিন্তু চিকেন চাপটা কুক করব। তো সেই জন্য আমি প্রথমে আগে ডিমটাকে ভেজে নিয়ে, আমি তেলটাকে কিন্তু বিরিয়ানিতে দিচ্ছি না, চিকেনে দিচ্ছি। সেই জন্য ডিমটা ভেজে নিচ্ছি। আলু কিন্তু এখন দিয়ে দিলাম, সেইগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন একটু লাল লাল হয়েছে, আমি একটুখানি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এবার মশলাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন একটু ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, বেশিরভাগ মানে পুরো যে ফাইন ডাস্ট যেটাকে বলে সেটা কিন্তু করিনি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। পেঁয়াজের পরে আলু দিয়েছি, এবার আলুটাকে তুলে নিয়ে আলাদা রাখতে হবে। তার কারণ হচ্ছে এটা ডিম বা মাংসের ছোঁয়া করা যাবে না, কেননা শাশুড়ি মা খাবেন। আলুগুলো সরিয়ে রাখবো। এবার আমি এইখানে ডিমগুলো, বেশি ডিম দিইনি, 4টে ডিম দিয়েছি, ডিমটাকে ভেজে নেব। ওই একই সর্ষের তেলে ভাজা হচ্ছে, কিন্তু বেরেস্তা হলো, তারপর আলু ভাজা হলো, এখন ডিম ভাজা হচ্ছে। তেলেরও সাশ্রয় হচ্ছে, প্লাস তেলটা আগে থেকে গরম থাকাতে সময়টাও কম লাগছে। তো এইসব তো বন্ধুরা আমরা তো এরকম উপায় করেই নিই। আচ্ছা, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। যারা আগে ভিডিও দেখবেন তাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, যারা পরে দেখবেন একটু ঘি দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে, ডিমটা তুলে নিয়ে তাদেরকে শুভবর্ষের শুভেচ্ছা। বছরের প্রত্যেকটা দিন যেন নববর্ষের মতো সুন্দর আলোময় হয়ে ওঠে, মিষ্টি মিষ্টি হয়ে ওঠে, মধুর হয়ে ওঠে। আর চিকেনটাকে যে মেখে রেখেছিলাম 1/2 ঘন্টা আগে, সেই 1/2 ঘন্টায় এইসব প্রসেসিংগুলো করলাম। বেরেস্তা, আলু ভাজা, ডিম ভাজা করে নিয়ে ওই তেলের মধ্যে ঘি দিলাম, গাওয়া ঘি দিয়ে। এবার আমি যেটা চিকেনটাকে মাখিয়ে রেখেছি, ঢাকা চাপা দিয়েছিলাম, সেটা কিন্তু এখন আমি একটা একটা করে দিয়ে দেবো কড়াইতে।
আর এটা উল্টে পাল্টে নেওয়া, এখানে কিন্তু কোনো জল টল যাবে না। তবে চিকেনের একটা নিজস্ব জল আছে, সেটার জন্য গ্যাস কিন্তু কখনো কমাতে হবে, কখনো বাড়াতে হবে, সেটা বন্ধুরা আপনারা বুঝে নেবেন। আমি কিন্তু ছোটো যে বার্নারটা সেটার মধ্যে করেছি, তাতে কি হয় একটু নিশ্চিন্তে থাকা যায় যে ঝট করে তলায় লেগে যাবে না। কেন আর আমি যেহেতু কাজু বাদাম বা পোস্ত দিইনি, তার জন্য সেই ক্ষেত্রে কী যে বা এমনকি সাদা তিলও দিইনি, লেগে যাওয়ার খুব একটা কিন্তু আমার ভয়টা ছিল না। কেননা আমি জানি যে মাথা থেকে বেরিয়ে গেলেই এগুলো ঝামেলা হবে, আর সময়ও পাইনি। আচ্ছা, আমি কিন্তু কেশর ভেজাইনি, আমুল দুধ গুলিয়েছি, তার মধ্যে একটুখানি 2 চামচ দুধ তুলে নিয়ে একটু রং মিশিয়ে নিয়েছি। আর কেননা সত্যি কথা বলতে যেটা ঘরে যেগুলো ছিল না অথচ রান্নাটা করব, সেটা তো আমাদের ম্যানেজ দিতে হবে, কিন্তু স্বাদ কিন্তু কোথাও মনে হয়নি যে এটা দিইনি ওটা দিইনি। এটা কিন্তু আপনারা কতটা বুঝতে পারবেন জানি না। আমরা যারা খেয়েছি, যেরকমভাবে চিকেন চাপটা বিরিয়ানির সাথে ভালো লেগেছে, তেমনভাবে রাতে কিন্তু আমরা রুমালি রুটি দিয়ে খেয়েছি, সেই ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। খুব মানে দুর্দান্ত মানে গন্ধে মমো করছে এরকম ব্যাপারটা দেখতে পাচ্ছেন যে সেদ্ধ হচ্ছে। এবার এটাকে একটু উল্টে পাল্টে দেবো। এবার ভয়টাও আরেকটু কম যে কোনো অতিথি নেই, নিজেরা খাবো, কাজেই একটুখানি এদিক ওদিক হয়ে গেলে কোনো কিছু হবে না। সেই স্বস্তিতে যেহেতু রান্না করা, তার জন্যই মনে রান্নার খাদ্যগুণটা স্বাদগুণটা মনে হয় আরেকটু বেড়ে গেছিলো। কী হয় অনেক সময় কী হয় টেনশান হয় ঠিকমতো করতে পারবো কি পারবো না, একটু গোলাপ জল একটু কেশর জল তো দিতেই হবে, সেটাই করছি। এটা এই ব্যাপারটা থাকে যে কাজটা সময়ের মধ্যে করতে পারবো কি না, সবার ভালো লাগবে কি না, এরকম ব্যাপার। আবার আমি ধরুন যে রান্নাটা ভাবলাম যে অতিথিদের জন্য রান্না করব, তারা সেটা কিভাবে অ্যাকসেপ্ট করবে। অনেকে বলবে আমি এটা খাই না, আমি ওটা খাই না, এই ব্যাপারটা সবসময় তো জানা যায় না সেই মুহূর্তে কী খাচ্ছে না। তো যাই হোক, অনেকে বারণ হয়ে যায়, আমারও যেরকম ডিম খাওয়া বারণ, অ্যালার্জির জন্য বারণ ঠিক নয়, আমি খাচ্ছি না। তো সেরকম ব্যাপার তো থাকেই, সেটা তো অন্য লোকেরা জানবে না। এবার আমি জানি আমি খাবো না। এবার দিয়ে দিলাম আমুল দুধের কিছুটা অংশ, দিয়ে এটাকে একটু হতে দেবো। গোলাপ জল, কেওড়ার জল, দুধ, মানে লিকুইড জিনিস যেগুলো পড়বে সেগুলো দিয়ে দেবো। এই অবস্থায় আমি একটুখানি এটার মধ্যে আরেকটা গন্ধযুক্ত জিনিস অ্যাড করব, যেটা না করলে নয়। আর সত্যি মানে এত গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে, মশলাটা তো দিতেই হবে। এটা হচ্ছে বিরিয়ানির যে মশলাটা, এটা কিন্তু আমি চিকেন চাপেও ব্যবহার করেছি। আর বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে টেড়ে একটুখানি গ্যাসটাকে এবার বাড়িয়ে দিতে হবে। আর দিয়ে দেবো এক ড্রপ বা 2 ড্রপ যেরকম যতটা পড়বে তার মধ্যেই আমি এটা মিঠা আতর দিয়ে দেবো, কারণ আগেও আমি মিঠা আতর দিয়েছি। আর এটা যে রঙটা দিয়েছি, রঙটার মধ্যেও মিঠা আতর মিশিয়ে কিছুটা অল্প একটু মানে হাফ চামচের মতো এটার মধ্যে মিশিয়ে দেবো, আর বাকিটা রেখে দেবো বিরিয়ানিতে দেওয়ার জন্য। এইভাবে আমি চিকেন চাপটাকে প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার নামিয়ে আমি বিরিয়ানিটা কিভাবে করব তো আপনারা দেখে নিলেন, মশলাটা কিভাবে করলাম, চিকেন চাপটা কিভাবে করলাম, আর পাশাপাশি এবার রাইসটা কী করে করব সেটাও দেখে নেব, বিরিয়ানির রাইসটা। এবার প্রথমে আমি একটা সসপ্যান নিয়েছি, আমি একটু সসপ্যানে এবার করেছি, এবার হাঁড়িতে করিনি। আর সমস্ত সামগ্রী সাজিয়ে নিয়েছি যাতে চটপট করে লেয়ারিংটা করা যায়। কেননা আমি যখন রান্না শুরু করেছি তখন তো সকালে টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, আর এখন দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, হাতে বরাদ্দ 2 ঘন্টা, স্নান করিনি। তো এই মতো অবস্থায় আমি যে লেয়ারিং করে দিয়ে এটাকে যখন আমি
দমে বসাবো, সেই সময় আমি সেই ফাঁকে আমি স্নান ঠাকুরঘর ছেড়েছি। তার জন্য দমটাও কিন্তু একটা বিশেষ প্রক্রিয়া দিয়েছি। এবার সসপ্যানটা যেহেতু মোটা পুরো হাঁড়ি থেকে অনেক সময় তলাটা একটু হালকা হয়ে যায়, তাই এখানে ঘি দিয়ে দিলাম নিচের তলায়, সবার নিচে তেজপাতা আছে, গাওয়া ঘিটা গলিয়ে নিয়েছি। এবার গাওয়া ঘি, একটু গরম মশলা, বেরেস্তা, আলু দিয়ে আমি সাজিয়ে নেব। আমি বন্ধুদের একটু রং তো দিতেই হয়, আর আমি বন্ধুদের আগেই বলেছি এখানে আমি চিকেন মাটন বা ডিম কিছুই ব্যবহার করব না, ওগুলো আলাদা থাকবে। সার্ভ করার সময় করব, কেননা আমার শাশুড়ি মা ওগুলো খান না, ডিম মাংস কোনো ধরনের মাংসই খান না, উনি কোনো দিনই না। এখন আমার শ্বশুরমশাই নেই বলে খান না, সেটা তো ডিম খান না, কিন্তু মাংস ওনাকে আমি কোনোদিনও খেতে দেখিনি। আমি অনেক সময় জোর করতাম, প্রথম আমিও তো ছোট ছিলাম, বুঝতে পারতাম না, বলতাম খাও খাও, মা বলতাম ভালো লাগে না। তারপর অনেকবার বলার পর যখন খেত না, তখন আমি আর পরবর্তীকালে বুঝলাম যে ওনার এটা অপছন্দের খাবার। এবার কেওড়ার জল, গোলাপ জল এগুলো তো দিতেই হবে, গরম মশলা, বেরেস্তা এগুলো সমস্ত দিয়ে আমি একটা লেয়ারিং কমপ্লিট করে আবার ওপর থেকে সাদা ভাত ছড়িয়ে দেবো। ভাতটাকে আগে করেই রেখেছিলাম এবং সেটা ছিল 85% করা ছিল। এবার আমি, কেননা যেহেতু চিকেন দিচ্ছি না, জল তো খুব একটা বেরোবে না, তাই জন্য আমি আগের থেকে 85% রাইসটাকে কুক করেই রেখেছি। আর দমটা যে বললাম, সেই দমটাও এই কারণেই বিশেষভাবে করা। একটু আমল দুধ হাফ কাপ দিলাম। আমার এটা কাপটা অনেকটা বড়, এটাকে দেখতে যতটা যেমন মনে হচ্ছে একটুখানি দুধ, তা নয়, কিন্তু কাপটা অনেকটা বড়। এবার সেই হিসেব করে হাফ কাপের কিছুটা অংশ ঢেলে দিলাম, পরে দেব সেটার জন্য রেখে দিলাম। এবার গরম মশলাটাও দিয়ে দিলাম, আর ঘিটাও উপর থেকে ছড়িয়ে দিলাম, দেখতেই পেয়েছেন। আর তার সাথে পাশাপাশি রঙটাও দিচ্ছি, যেখানে একটুখানি আতর এসে আছে দেওয়া। আর এর মধ্যে আবার একটা লেয়ারিং যাবে সাদা ভাতের ওপরে, সেটাকে দিয়ে আপনারা এভাবে করে দিতে পারেন, যখন তখন করতে পারেন। আর চাইলে এর মধ্যেই যে ডিমগুলো আমি সুন্দর করে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিতে পারেন। চাইলেই চিকেনটা যে রান্না করেছি, চিকেন চাপে যদি ওখানে কোনো ছোট পিস থাকে তাও এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলেও সুস্বাদু হবে। মানে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য কোনো স্পেশাল কিছু লাগে না, শুধু একটু ধৈর্য ধরে পরপর করে যেতে হবে। বাকি দুধটাও দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পালা বেরেস্তা, এটাই কিন্তু লাস্ট লেয়ারিং। কাজে যতটা মশলা যাবতীয় যা আমি জোগাড় করেছি সবটাই এর মধ্যে দেব। তবে কিন্তু বিরিয়ানি মশলা আমি যতটা দেখিয়েছি সবটা কিন্তু লাগেনি, 3 ভাগের 1 ভাগ ইউজ করলাম দুটো রান্নাতে, বাকি কিন্তু 2 ভাগ রয়ে গেছে। ওটা আবার অন্য কোনো দিন কোনো কিছু মাটন বা চিকেন বিরিয়ানি যখন করব সেদিন করতে পারবো, কিন্তু এই দিন তো পরপর নিরামিষ গেছে, এই জন্য আমাদের ঘরে মাছ টাছ কিছু ছিল না। তাহলে আমি রাইস আলাদা করে মাকে করে দিতাম, তা মা সেটা দিয়ে খেয়ে নিত। তখন আমি চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি করতে পারতাম, যেটা অন্য সময় করি। তো এইবার সেটা কিন্তু হলো না। এবার বাকি ঘিটাও আমি সবটা দিয়ে দেবো। আর যদি আপনারা চান, যদিও বিরিয়ানিতে চিনি মোটেই যায় না, কিন্তু আমরা তো পেঁয়াজ ভাজার সময় চিনি দিয়েছি বেরেস্তা করার সময়, তাই এখানে আর দেবেন না। আর গোলাপ জল আর একটু কেশর জল তো যাবেই, তার পাশাপাশি আপনারা যদি চান ওপর থেকে অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন। তো আমি এক্ষেত্রে দিইনি, কেননা আমার মাথাটা এখন স্নান করছে, কেননা আমি তো সকাল সকাল স্নান করার অভ্যেস। মোটামুটি আমি 10টার মধ্যে স্নান করে ফেলি, রান্না টান্না সকালবেলা সেরে কোনো লাইভটা করার সময় পেলে লাইভটা করে নিয়ে তারপর আমি স্নান সেরে নিই। এই দমের জন্য আটা মেখে এটাকে চাপা দিয়ে দিলাম। সসপ্যানের তো ঢাকনা নেই, তো এই কড়াইয়ের ঢাকনা দিয়েই চাপা দিয়ে দিলাম। এবার এটা আমি
খাবার টেবিলে বসে করেছি। এবার আমি এটাকে নিয়ে যাব রান্নাঘরে দমের জন্য যে জল বসিয়েছি সেই জলের মধ্যে, সেটাও একটা সসপ্যান, সেই জলের মধ্যে আমি এটাকে বসিয়ে দিয়ে যেহেতু আমি চাটুর ওপর বসাইনি, দমটা আমি বসিয়েছি সসপ্যানের ওপর এবং জলে ভাপে ভাপে হবে। এই যে আপনারা চিকেন চাপ দেখতে পাচ্ছেন, কেমন লাগছে ছবিটা দেখে, কি মনে হচ্ছে? আচ্ছা, এটা আমি বেড়ে নিচ্ছি। আমি এখন স্নান করে চলে এসেছি, ঘড়িতে বাজে 2:20। ঝটপট করে সবাইকে খেতে দিয়ে দিতে হবে। আগে চিকেন চাপগুলোকে একটা ভালো ডিশের মধ্যে তুলে নিই, তাহলে কি হয়, যে যেটা বলবে আর তাকে সেই পিসটা দিতে পারবো, সবাই দেখতে পাবে। কড়াইতে তো অতটা ভালো করে বোঝা যায় না। এরপর এগুলোকে তুলে নিয়ে সাজিয়ে নিয়ে আমি সবাইকে ডাকছি, চলে এসো, খাবার রেডি। আর যারা যারা দেখলেন তারা তো শুধু দেখলেন, তাদের তো খাওয়াতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর কিন্তু পাশে দুঃখ পাওয়ার পাশে কিন্তু অনেকটা আনন্দ, যে আপনাদের সাথে কিছুটা আমার আনন্দকে, আমার সুখকে, আমার ভালো লাগাকে শেয়ার করে নিলাম। আপনারা যদি আপনাদের পছন্দ থাকে, আপনাদের প্রিয়জনের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। তার কারণ আমার লাইভ অনুষ্ঠান কিন্তু ভীষণ মজাদার। একদিকে আমি গল্প বলি, সেটা জীবনী হোক, ধার্মিক হোক, যে কোনো ধরনের জায়গা থেকে গল্প বলি সকালবেলা, আর রাত্রিবেলায় লাইভ অনুষ্ঠান করি কোনো একটা নির্দিষ্ট কন্টেন্ট রেখে।